ডক্টর ইউনূস নিজেই বুঝে গেছেন শেখ হাসিনা আসলে কি করছেন। শেখ হাসিনা যে আসলে ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ডক্টর ইউনূস এটা ক্লিয়ার হয়েছে এবং এ কারণে ডক্টর ইউনূস আবারও কঠিন বার্তা দিয়েছেন। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং এটা বুঝে সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ওদের প্রত্যেককে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপর জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ওরা যেন আপনার আমার বাইরে গিয়ে কিচ্ছু করতে না পারে। দেশকে যদি রক্ষা করতে হয় সেটাই করতে হবে। আপনারা শুনেছেন শেখ হাসিনা বলছে যে হুট করে যে কোনো সময় দেশে ঢুকে যেতে পারে, দেশের আশেপাশে আছেন। মানে এই কথাগুলো কেন ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে? অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে হতাশা, তারা যে গর্তে ঢুকে গিয়েছে, তাদেরকে একটু উজ্জীবিত করার জন্য। অতএব আওয়ামী লীগ উজ্জীবিত হোক, এটাকে আমরা চাই না। দেখেন, ডক্টর ইউনূস এর আগেও ভারতকে বলেছিলেন যে ভারতে হাসিনাকে চুপ থাকতে হবে। এই কথাটা কেন বলেছিলেন? কারণ ডক্টর ইউনূস জানেন, তিনি বুঝে গেছেন যে হাসিনা ভারতে চুপ নেই, তিনি ষড়যন্ত্র করছেন। এই যে দেশে বর্ডারের আশেপাশে আছে, যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি, হোয়াট ডাজ ইট মিন? এরকম নাটক বা এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, অথবা বাংলাদেশে ঢুকবে না এটা আমরা ব্যাখ্যা দিয়েছি, কিন্তু ঢোকার মতো অস্থিতিশীল পরিবেশ করা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, এরকম চেষ্টা যে করবেন, এটা ডক্টর ইউনূস বুঝতে পেরেই কিন্তু চুপ থাকতে হবে কথা বলেছেন। যখন ডক্টর ইউনূস শেখ হাসিনার কথা বলেছেন যে চুপ থাকতে হবে, তখনই আমরা ব্যাখ্যা দিয়েছিলাম যে আসলে শেখ হাসিনা কিছু একটা করার চেষ্টা করছে বিহাইন্ড দ্য সিন, এবং ভারত তাতে মদত দিচ্ছে। এখনো এই যে দেশের আশেপাশে আছি, চট করে ঢুকে যেতে পারি, অমুক তমুক, এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যে কথাবার্তাগুলো, এগুলো কেন বলছে, এগুলো কেন করছে? এর কারণ হচ্ছে মানে বাংলাদেশের মানুষকে ভয়ের মধ্যে রাখতে চায়, এবং এই বিষয়গুলো কনসিডার করেই কিন্তু ডক্টর ইউনূস ভারত বিষয়ে কথাবার্তা বলছেন। ডক্টর ইউনূস এগুলো আগেই জানেন, আমরা হয়তো বা একটু পরে জানছি ফোনালাপ ফাঁসে, কিন্তু ষড়যন্ত্র যে কিছু একটা করছে এটা ডক্টর ইউনূস আগেই জানতেন। একটা খবর, ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গত্যন্তর নেই, ডয়েচে ভেলেকে ডক্টর ইউনূস। এর মানে কি? এটা ভারতকে একটা কঠিন বার্তা যে ভালো সম্পর্ক ছাড়া কোনো উপায় নেই, ভালো সম্পর্ক করতে হবে, যেরকম চলছে এভাবে চলবে না, ভালো সম্পর্ক করতেই হবে। এটা কঠিন কথা, কোনো গত্যন্তর নেই। এর মানে যেভাবে চলছে এভাবে চলবে না, এভাবে চলতে পারে না। ডিপ্লোমেসিতে ইটস ভেরি টাফ মেসেজ। ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারদিক থেকেই ভারত আমাদের কাছে। কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গত্যন্তর নাই, তাদেরও গত্যন্তর নেই। দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্যোগ। দেখেন, এই যে কথাগুলো, কোনো গত্যন্তর নেই, সুসম্পর্ক হতে হবে, বৈরী সম্পর্ক হলে কেউ লাভবান হবে না, এই যে কেউ লাভবান হবে না, এটা কিন্তু একটা থ্রেট। আর এই থ্রেটগুলো ডক্টর ইউনূস দিতে বাধ্য হচ্ছেন খুব তাড়াতাড়ি। কারণ কি? হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। হাসিনা যদি চুপচাপ বসে থাকতো, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা যদি কোনো ষড়যন্ত্র না করতো, তাহলে কিন্তু ডক্টর ইউনূসকে হয়তো বা এত তাড়াতাড়ি এত কঠোর কথা ভারতকে ইঙ্গিত করে বলতে হতো না। সাক্ষাৎকারে সরকারের প্রথম মাসে নেওয়া নানান উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানান বিষয়ে কথা বলছেন ডক্টর ইউনূস। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানানভাবে একে অপরের উপর নির্ভরশীল। কিন্তু ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক এক ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো বিবেচনা নিচ্ছেন, এই প্রশ্ন করা হয়। এই প্রশ্ন ডক্টর ইউনূস ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গত্যন্তর নেই বলে জানান। সাফ কথা যে হাসিনার সাথে, মানে এর অর্থ কি? হাসিনার সাথে কি করেছিল ওটা ভুলে যাও, এখনো হাসিনাকে প্যাট্রোনাইজ করছো, ওটা বাদ দাও, নাহলে কিন্তু খবর আছে। তার বক্তব্যের অর্থ কিন্তু এটা। তিনি আরো বলেন, পানি বন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে। দুই দেশের মধ্যকার চলমান বিরোধ নিরসনে দুই দেশ আন্তর্জাতিক আইন মেনে নিলেই সেটার সমাধান হবে। সার্ক একটা পরিবারের মতো ছিল,
আমরা সেই কাঠামোতে ফিরে যেতে পারি কিনা দেখব। শুধু ভারতের সাথে না, দক্ষিণ এশিয়ার মতো দেশ আছে, সবাই যেন পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। শান্তিপূর্ণ জোন হিসেবে আমরা একে করতে চাই। বাধা বিপত্তি এড়িয়ে সার্ক বিমস্টেককে সক্রিয় করার চেষ্টা করব। দেখেন, এই সার্কের বিষয়ে কিন্তু ভারতের কোনো ইন্টারেস্ট নেই, ভারতের আগ্রহ নেই বলেই কিন্তু সার্ক এখন অনেকটা অকার্যকর অবস্থায় আছে। এটা ডক্টর ইউনূস আবার পুনরুজ্জীবন করতে চান। আর ভারতের সাথে তাদের কোনো প্রতিবেশীরই ভালো সম্পর্ক নেই, এটা দিবালোকের নিয়ে স্পষ্ট। তো এই বিষয়টার উপর জোর দিচ্ছেন, মানে ভারতকে চারদিক থেকে চেপে ধরার একটা উদ্যোগ ডক্টর ইউনূসের, আমরা যেটা দেখতে পাচ্ছি। প্রশ্ন করা হয়, আপনি প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর 1 মাস পূর্ণ হলো, গত কয়েক সপ্তাহ কোন বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন? এই প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা তো অগ্রাধিকার দেওয়ার কথা না, অগ্রাধিকারগুলো সামনে এসে গেছে, আমি বাছাই করার সুযোগও পাইনি। শান্তি শৃঙ্খলা হলো সবার প্রথমে, যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে আমরা আসছি, সরকার গঠন করেছি, কাজেই প্রথম দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটার উপরেই জোর দেয়া হচ্ছে। এরকম বিপ্লব আমাদের বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি। ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ এগিয়ে এসেছে, এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করেনি। জনমত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হয়েছে। আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে আসছি। এদিকে হলো বিপ্লব, আরেকদিকে স্বপ্ন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে আমরা নতুন বাংলাদেশ গড়ব। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা, আমাদের দায়িত্ব অনেক। অর্থনীতি একটা বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি গিয়েছিল, যে কারণে মানুষ এতে বিক্ষুব্ধ। সবকিছু লুটপাট, এটা লুটপাটের এক সরকার ছিল, কাজেই সেই লুটপাটের সরকার থেকে সত্যিকার সরকার জনগণের প্রতিষ্ঠা। তো এই যে ডক্টর ইউনূসের যে এই বয়ান, এর উপর ভিত্তি করে বলতে চাই, 1 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্বাভাবিক হয়েছে, ইটস এনাফ। এত তাড়াতাড়ি সবকিছু ফেরেস্তা হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সন্তুষ্ট। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সংবিধান পুনর্লেখনও দাবি উঠেছে। বলা হচ্ছে সংবিধান পুনর্লেখন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিষয়টি আপনি কিভাবে দেখবেন? এই বিষয়গুলো নিয়ে আমরা আলাদা আলোচনা করব। তারপর এখানে একটু সংক্ষেপে যদি দেখি ডক্টর ইউনূসের জবাবটা, ডক্টর ইউনূস বলেন, এটা মস্ত বড় সুযোগ। এই সুযোগে জাতির জীবনে আর আসবে কিনা জানি না, না আসাটাই স্বাভাবিক হোক। গোড়াতে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। তো সেখানে প্রশ্ন হচ্ছে, সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংবিধান কিছু সংশোধন করা হবে? এ বিষয়ে মতভেদ আছে। সেজন্য কমিশন বিচার বিবেচনা করবে, একমত হবে, এর উপর ভিত্তি করে নির্বাচন হবে। এটা না হওয়া পর্যন্ত তো আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না। কি ধরনের নির্বাচন হবে, কি কি নির্বাচন হবে, সবকিছু সংবিধানের ভিতর থাকবে। পুরো আন্দোলনের ব্র্যান্ড নেম হচ্ছে সংস্কার। সংস্কার হচ্ছে আকাঙ্ক্ষা, আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার। আমরা দায়িত্ব নিয়েছি যেন আমরা সেই আকাঙ্ক্ষার সর্বোচ্চ পর্যায়ে পূরণ করতে পারি। তবে একটা বিষয় স্পষ্ট, যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে, যেমন সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে, স্বাধীন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে সংবিধান পুনর্লেখন বা নতুনভাবে একেবারে করা, এই সংবিধান বাতিল করে সেরকম কিন্তু হচ্ছে না, সংশোধনের দিকে যাচ্ছে। কারণ নামই হচ্ছে সংস্কার। তবে হ্যাঁ, সংস্কার কমিটি যদি মনে করে যে না, পুনর্লেখন করতে হবে, গণপরিষদ গঠন করতে হবে, হতে পারে। তবে আপাতত গণপরিষদ গঠন করে নতুন সংবিধান গ্রহণ করার সম্ভাবনা আমরা দেখছি না। এই সংবিধানেই কাটাছেঁড়া করে ব্যাপকভাবে সংস্কার করার দিকে যেতে পারে। তবে আমাদের প্রস্তাব বরাবরের মতোই থাকবে, এই সংস্কার কমিশন যেন সিদ্ধান্ত নেয় যে সংবিধান পুনর্লেখন করার জন্য গণপরিষদ গঠন করতে হবে। গণপরিষদ সংবিধান অ্যাকসেপ্ট করবে, সেখানে পাশ হবে। যাই হোক দর্শক, ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের কি পয়েন্টস, ডক্টর ইউনূস জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, যার ফলে তিনি ভারতকে আবারও কঠিন বার্তা দিলেন যেন ভারত সোজা হয়ে যায়। এভাবে ভারতকে সোজা করে ছাড়বেন ডক্টর ইউনূস, এটা আমাদের বিশ্বাস।